খেয়াল করার জন্য রিকোয়েস্ট করব যে আমাদের কোথায় মানে কি প্রয়োজন হচ্ছে অথবা কি করতে কি পড়াচ্ছে একটু মানে সবাই খেয়াল করি আর কি। ঠিক আছে, আমাদের এই টপিকগুলো আমরা বেসিক্যালি বিকে মেহতা থেকে স্টার্ট করব। তো আমরা প্রথমে তাহলে আচ্ছা, এটা হচ্ছে বিকে মেহতার ট্রেডিশনের চ্যাপ্টার 6। এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট নিয়ে। তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট দিয়ে আমরা আমাদের ফার্স্ট ক্লাসে সম্ভবত ইনিশিয়াল কিছু আলোচনা ছিল আমাদের। তো এই বেসিক গুলো তোমাদের আমি মানে ধরে নিব তোমরা যেহেতু এখন ফোর্থ সেমিস্টারে আছো, তোমরা এসি সার্কিট পড়ে আসছো, সার্কিট 1টা পড়ে আসছো, তো তোমাদের মানে এটা নিয়ে একটা ভালো আইডিয়া আছে। তো সেজন্য পারফেক্ট ইমপ্রুভমেন্ট এটা নিয়ে আমি কিছুটা বলবো, বাট ভিতরে যাওয়ার আগে তোমাদের থেকে কিছু জিনিস একটু জানতে চাই। 183002 তুমি একটু বলো তো, আচ্ছা মানে পাওয়ার ফ্যাক্টরটা আসলে কি, বা এটা কেন দরকার আমাদের, বা এটা মানে এটা কত থেকে কত পর্যন্ত এটা ভেরি করে, তো বলতে পারবা? 183002 181033 পারবা? 181033 না স্যার, না স্যার। 191001 কি পারবা? 191001 একটু আমাকে একটু ব্রিফ একটা আইডিয়া দিলেই হবে। 191001 191041 পারবা? 191041 জি স্যার, পারবো স্যার ইনশাআল্লাহ। একটু বলো তো। স্যার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos থিটা। স্যার কারেন্ট আর ভোল্টেজের অ্যাঙ্গেলটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরের মান স্যার 0 থেকে 1 হয়। আমরা সবসময় 1টাই চাই। ইউনিটি তোমার কথা বুঝতেছি না, একটু তোমরা কেটে যাচ্ছে। অন্যরা কি শুনতেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও যাও বলছে মোটামুটি ঠিকই আছে। তাহলে এখানে বলা আছে এই চ্যাপ্টারটার যে নাম সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। তো এই চ্যাপ্টার গুলোর যে নাম, ওই হেডিং থেকে আমরা চাইলে অনেক কিছু এই, বুঝতে পারি। অর্থাৎ আমাদের যদি কোনো কারণে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা কম থাকে অথবা ল্যাগিং থাকে, তাহলে আমরা এটাকে লিডিং বানাতে পারি, অথবা পাওয়ার ফ্যাক্টরটাকে আমরা ইউনিটির দিকে আনতে পারি। তাহলে ও যেটা বললো সেটাই, মানে পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে কি ভি এবং আই এর মধ্যে যে অ্যাঙ্গেল, ওটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, ও আরেকটা কথা বলছে, পাওয়ার ফ্যাক্টর আমরা সবসময় ইউনিটি চাই, আমরা সবসময় চাই সেটা একে দেখে যাক। ইয়েস, অফকোর্স। আমরা পাওয়ারের ইকুয়েশন জানি, অনেকগুলো ইকুয়েশন জানি। একটা জানি পি ইকুয়ালস টু ভিআই, একটা জানি পি ইকুয়ালস টু ভিআই কস ফাই, একটা জানি পি ইকুয়ালস টু ভিআই সাইন ফাই, তাই না? কোনটা কি একটু বলো তো। জি স্যার। স্যার পি সমান বি আই cos থিটা হচ্ছে একটিভ পাওয়ার, আর পি সমান বি আই sin থিটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, আর একটা হচ্ছে পি সমান বি আই ইনটু জেড, ওটা স্যার অ্যাপারেন্ট পাওয়ার। ভিআই ইনটু জেড? স্যার বি ইনটু জেড হবে না তো স্যার, আপনার স্যার আই ইনটু জেড হবে না, বি সমান, কারণ স্যার আমার জেডটা হচ্ছে ইম্পিডেন্স না স্যার, রেজিস্ট্যান্স। তুমি তোমার অতটুকু যাওয়ার প্রয়োজন না, আমি শুধু পি ইকুয়ালস টু ভিআই, তাহলে পি ইকুয়ালস টু ভিআই টা হচ্ছে কি আমার অ্যাপারেন্ট পাওয়ার, এই তো, তাই না? অ্যাপারেন্ট পাওয়ার, জি স্যার। এখন বি সমান আরো ইকুয়েশন আসতে পারে, আই ইকুয়ালস টু আরো ইকুয়েশন আসতে পারে, এটা পরের কথা। আচ্ছা, জি স্যার, আই স্কয়ার আর হয়, বি স্কয়ার বা আর হয়। আচ্ছা, এখানে রিয়েল পাওয়ার কোনটা দেয়? স্যার অ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, অর্থাৎ পি ইকুয়ালস টু বিআই কস ফাই টা হচ্ছে এখানে রিয়েল পাওয়ার। তাহলে কস ফাই এর মান, cos থিটা কস ফাই এর মান কত হলে এটা বিআই হবে? কস ফাই এর মান কত হলে? স্যার 0 ডিগ্রি।
0 ডিগ্রি স্যার। 0 ডিগ্রি স্যার। cos 0 phi ডিগ্রি এর মান cos phi 0 হবে? cos phi যদি 0 হয় স্যার কাইন আর অ্যাঙ্গেল স্যার অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি কিন্তু 1 স্যার 1 স্যার cos phi এর মান 1 হতে হলে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হতে হবে। yes, তাহলে cos phi এর মান হইতে হবে কত? 1, অ্যাঙ্গেলটা হবে 0। তাহলে আমরা চাই অ্যাঙ্গেলটা b এবং i এর মধ্যে অ্যাঙ্গেলটা কি যত 0 কম হয়। b এবং i এর মানটা অ্যাঙ্গেলটা যদি বেড়ে যায় তাহলে কি cos phi এর মানটা কি তত কমতে থাকে না? তাহলে আমরা জানি, আমরা ইন্টারের বইতে সম্ভবত একটা চার্ট ছিল, sin phi এর মান, cos phi এর মান, tan phi এর মান কিভাবে হয়, 0 থেকে কত পর্যন্ত কিভাবে ভেরি করতেছে না, মানে এতটুকু তো মনে আছে সবার? ওকে, অর্থাৎ b এবং i এর মধ্যে অ্যাঙ্গেলটা যত কম হয় আমাদের cos phi এর মানটা অত বাড়ে। তাহলে sin phi এর মানটা cos phi যদি ইউনিটি হয়ে যায়, 1 হয়ে যায়, cos phi মিন্স হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, cos phi যদি ইউনিটি হয়ে যায় তাহলে আমরা ওখান থেকে কি বলতে পারি? sin phi টা 0 না? অর্থাৎ আমি যখন রিয়েল পাওয়ারটা বেশি পাই তখন কি রিয়েক্টিভ পাওয়ারটা কম পাবো। তাহলে কোনটা ভালো, রিয়েল পাওয়ারটা বেশি পাওয়া ভালো নাকি রিয়েক্টিভ পাওয়ারটা বেশি পাওয়া ভালো? রিয়েল পাওয়ারটা বেশি হবে। তাহলে রিয়েল পাওয়ারটা বেশি হলে আমার লসটা কম হবে। এখন লসটা কি হবে? কম হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের ইন্টেনশন হচ্ছে টু ইনক্রিজ দ্য রিয়েল পাওয়ার, ইট মিনস টু ইনক্রিজ দ্য অ্যাক্টিভ পাওয়ার, যেটা আমার সার্কিটের জন্য প্রয়োজন হয়। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি আমার সার্কিটের জন্য প্রয়োজন হয়? না স্যার, রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ এ লস, মানে এটা হচ্ছে কি একটা লস। তাহলে লস জি যত স্যার। কম হয় আমার জন্য অত ভালো। তাহলে আমার মূল এইম থাকবে টু ইমপ্রুভ দ্য পাওয়ার ফ্যাক্টর in order to increase the active power or reactive power. In the same way we can reduce the reactive power. Okay, তাহলে আমরা এভাবেই এটা সার্কিটের পারফরম্যান্সটা বাড়াতে পারি। ওকে, আমি মনে হয় তোমাদেরকে ট্রান্সমিশন লাইনটা পড়ানোর সময় ওখানে ল্যাগিং, লিডিং এই ধরনের একটা ফেজার ডায়াগ্রাম মনে হয় পড়াইছিলাম না? তাহলে একটা লিডিং করার জন্য যদি কোনো কিছু ল্যাগিং থাকে, ওটা লিডিং করার জন্য আমরা কি করি? ওখানে ক্যাপাসিটর ইউজ করি না? আমরা ক্যাপাসিটিভ যখন ইউজ করি তখন সেটা লিডিং হয়। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি টু ইমপ্রুভ দ্য পাওয়ার ফ্যাক্টর উই ক্যান ইউজ হোয়াট? উই ক্যান ইউজ দ্য ক্যাপাসিটর, রাইট? ক্যাপাসিটর ব্যাংক হইতে পারে, সিনক্রোনাস ওই কন্ডেন্সার হইতে পারে, ফেজ অ্যাডভান্সার। এখানে তিনটা অপশন আছে, একটা বলে ফেজ অ্যাডভান্সার, একটা আছে এই ক্যাপাসিটর ব্যাংক, এই ধরনের তিনটা অপশন আছে, আমরা আসবো পরে এগুলাতে। আচ্ছা, তাহলে এখানে একটা ডায়াগ্রাম দিয়ে কিন্তু এটা বলা আছে, এটাকে বলা হয় পাওয়ার ট্রায়াঙ্গেল। এখানে খেয়াল করে এটা হচ্ছে P equals to VI cos phi, this is called the real power or active power, VI sin phi মানে হচ্ছে কি রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত আমরা যদি যোগ করে দিই তাহলে এটা হবে কি অ্যাপারেন্ট পাওয়ার। এটা যদি 0 হয়ে যায়, VI sin phi যদি 0 হয়ে যায় তাহলে অ্যাপারেন্ট পাওয়ার এবং কি রিয়েল পাওয়ার দুটো কি সেম হয়ে যায় না? সাপোজ ধরো এটা 0, তাহলে এদিকে কিছু আসবে? আসবে না, ফেস হয়ে যাবে। তাহলে এটা 0, তাহলে BI cos phi এবং BI সময় একই হয়ে যাবে। ওকে, তাহলে এখানে মানে একটা পিথাগোরাস দিয়ে এখানে বলা আছে, এটি মানে এখানে যেহেতু একটা অতিভুজ, OB স্কয়ার ইকুয়ালস টু কি OA স্কয়ার প্লাস AB স্কয়ার। OB মানে হচ্ছে VI, OA মানে হচ্ছে BI cos phi, AB মানে হচ্ছে BI sin phi। ওকে, তাহলে এখান থেকে আমরা BI মানে V দিয়ে হচ্ছে ভোল্টেজ বা ভোল্ট, I মানে হচ্ছে এম্পিয়ার, তার মানে ভোল্ট এম্পিয়ার অথবা কিলো ভোল্ট এম্পিয়ার, আমরা যদি কিলোতে হিসাব করি কিলো ভোল্ট এম্পিয়ার। এটা হচ্ছে কিলোওয়াট, রিয়েল পাওয়ারটা হচ্ছে কিলোওয়াট। ইকুয়ালস টু BI cos phi, BI কে যখন আমরা পাওয়ার ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, ইট উইল বি VI cos phi মিন্স কিলোওয়াট। তাহলে কিলো ভোল্ট এম্পিয়ারকে যদি আমরা cos phi দ্বারা মাল্টিপ্লাই করি, BI কে আমরা যদি cos phi দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো? কিলোওয়াট পাবো। অর্থাৎ কিলো ভোল্ট এম্পিয়ারকে cos phi দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা কিলোওয়াট পাবো, তাই না? সেম মেশিনের যে ল্যাবটা ফার্স্টের দিকে হয়েছিল ওখানে আমরা কিছু ইকুইপমেন্ট ওখানে দেখাইছিলাম ইলেকট্রিক্যাল মেশিনসে।
সেই ইকুইপমেন্টের মধ্যে একটা ছিল ওয়াট মিটার আর একটা ছিল কি ভার মিটার, মানে এটা কি মনে আছে যারা ক্লাসে ছিল? একটা ওয়াট জি, মিটার ছিল স্যার। আর একটা জি, ভার স্যার। মিটার ছিল। আচ্ছা, তাহলে ওয়াট মিটার দিয়ে আমরা রিয়েল পাওয়ারটা মেজার করি, ওয়াট মিটার দিয়ে আমরা কি মেজার করি? রিয়েল পাওয়ারটা, বিআই কস ফাইটা। আর ভার মিটার দিয়ে আমরা রিয়েক্টিভ পাওয়ারটা মেজার করি, বিআই সাইন ফাইটা। আমরা যখনই এক্সপেরিমেন্ট করি ওই সময় দেখা যাবে রিয়েল পাওয়ারটা বেশি থাকে, রিয়েক্টিভ পাওয়ারটা কম থাকে। আচ্ছা, তাহলে রিয়েক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে কিলো ভার। আমরা ওই সময় ফিগারে দেখাইছিলাম, একটা ছিল কিলোওয়াট একটা বডিতে, একটা ছিল কিলোওয়াট আর একটা ছিল কিলো ভার। কিলোওয়াট দিয়ে তাহলে আমরা কি মাপি? কিলোওয়াট দিয়ে আমরা মাপি রিয়েল পাওয়ারটা, আর কিলো ভার দিয়ে আমরা মাপি কি? রিয়েক্টিভ পাওয়ারটা। তাহলে কেভিএ কে যদি আমরা সাইন ফাই দ্বারা গুণ করে দিই তাহলে আমরা পাবো কি? কিলো ভার। আর কেভিএ কে যদি আমরা কস ফাই দ্বারা গুণ করে দিই আমরা পাবো কি? কিলোওয়াট। তাহলে এখান থেকে পাওয়ার ফ্যাক্টর কস পাই ইকুয়ালস টু অতিভুজের সংখ্যা অনুসারে ভূমি বাই অতিভুজ, না? ভূমি বাই অতিভুজ না? তাহলে এখানে এই মানে এখানে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি? অতিভুজ। দ্যাট মিন্স বিআই কস পাই ডিভাইড বাই হচ্ছে কি? বিআই, অর্থাৎ কিলোওয়াট কে যদি আমরা কেভিএ দ্বারা গুণ করে দিই আমরা পাওয়ার ফ্যাক্টরটা পেয়ে যাবো, তাই না? এতটুকু কি ক্লিয়ার মানে আছে সবার? স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখো এখানে এগুলা মানে আছে বলা, এগুলা মানে বলার প্রয়োজন নেই। এখানে পাওয়ার ফ্যাক্টরের বেশ কিছু ইকুয়েশন আছে, হ্যাঁ, এগুলো তোমরা জানো অবশ্যই, আর এতক্ষণ তো এগুলা বলা হয়েছে। আচ্ছা, যদি লো পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে কি সমস্যা? কি মনে হয় তোমাদের? একটু কেউ জন্য এক্সপ্লেইন করতে পারবা? আমরা যে বললাম আমরা যে ইমপ্রুভ করবো, হোয়াই? আমরা যদি লো পাওয়ার ফ্যাক্টর রাখি তাহলে কি সমস্যা হবে? স্যার, কারেন্টটা বেশি ফ্লো হবে। কারেন্টটা বেশি ফ্লো, কারেন্ট স্যার আমার লসটা বেড়ে যাবে স্যার। স্যার লস বেশি হবে। কপার লস বেশি হবে। কপার লস আমার বেশি হবে। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা ইকুয়েশন জানি বেশি হবে। টু বিএল আইএল কস ফাই, ওকে, ফর সিঙ্গেল ফেজের জন্য। তাহলে আইএল ইকুয়ালস টু হচ্ছে এটা। আবার যদি থ্রি ফেজ, আবার যদি আমরা এটাকে থ্রি ফেজের জন্য চিন্তা করি তাহলে পি ইকুয়ালস টু রুট থ্রি বিএল আইএল, পি ইকুয়ালস টু হচ্ছে √3 BL। আচ্ছা, তাহলে কস ফাই এর মান যদি কমে যায় আইএল এর মানটা বেড়ে যাবে না? লাইন কারেন্টটা বেড়ে যাবে, তাই না? কস ফাই এর মান যদি কমে যায়, আচ্ছা, লাইন কারেন্ট যদি বেড়ে যায়, সাপোজ আমাদের মানে একটা লাইন আছে, ইট ক্যান ক্যারি দ্য 1 এম্পিয়ার কারেন্ট, ম্যাক্সিমাম 1 এম্পিয়ার কারেন্ট, কিন্তু কোনো কারণে পাওয়ার ফ্যাক্টর কমে গেল, কোনো কারণে পাওয়ার ফ্যাক্টর কমে গেল, যদি কমে যায় ওটা দিয়ে বেশি কারেন্ট ফ্লো হবে না? জি স্যার। তাহলে কিন্তু আমার যে রেটিং আছে এটা হচ্ছে 1 এম্পিয়ার, তাহলে বেশি কারেন্ট ওর মধ্যে দিয়ে ফ্লো হতে পারবে? এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি ফ্লো হতে পারবে যদি তখন স্যার তাপমাত্রা বেড়ে তখন তাপমাত্রা বেড়ে যাবে। হ্যাঁ, মানে এরপর কি হবে? লসটা বেড়ে যাবে স্যার। ইট মে বার্ন, রাইট? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ এটা লসটা কি টাকারে বের হয়ে যাবে। এখন দেখো আমার ওখানে ওই কেবলটার ওই ওয়্যারটার চারপাশে কিন্তু একটা ইনসুলেশন আছে, এই ইনসুলেশনটা দিয়ে হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম 1 এম্পিয়ারের জন্যই, অর্থাৎ 1 এম্পিয়ারের বেশি সে সাস্টেইন করতে পারবে না। এর চেয়ে যদি বেশি হয় ইট ক্যান বার্ন দ্য ইনসুলেশন, তখন ইনসুলেশনটা বার্ন হয়ে যেতে পারে, ওকে? আউটপুটটা কমে যাবে। হ্যাঁ, অর্থাৎ আমার যদি বেশি কারেন্ট ফ্লো হয়, বেশি কারেন্টের জন্য কন্ডাক্টরের সাইজটা আমার বড় লাগবে, না? আমি 2 এম্পিয়ার কারেন্ট তো 1 এম্পিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত করতে পারবো না, ঠিক? আমার 2 এম্পিয়ারের জন্য 2 এম্পিয়ারের কারেন্ট মানে তোমার এই ওয়্যারই লাগবে। তাইলে যদি কোনো কারণে পাওয়ার ফ্যাক্টরটা কমে যায় আমার কন্ডাক্টর সাইজটা বেড়ে যাচ্ছে না? এতটুকু ক্লিয়ার? যদি পাওয়ার ফ্যাক্টর কমে যায় কন্ডাক্টরের সাইজটা আমার বেড়ে যাচ্ছে, কন্ডাক্টরটা আমার মানে বড় লাগতেছে, এতটুকু কি ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আসো তাহলে আর কি কি সমস্যা হইতে পারে? দেখো আমরা একটু আগে ইকুয়েশন পড়লাম, কিলোওয়াট ইকুয়ালস টু কেভিএ ডিভাইডেড বাই কস ফাই। তাহলে কোনো কারণে যদি এখানে কিলোওয়াট তো ফিক্স, এখানে কস ফাইটা যদি কোনো কারণে কমে যায় কেভিএ রেটিংটা বেড়ে যাচ্ছে না?
জি স্যার বাড়বে তো জি স্যার। স্যার আমরা ট্রান্সফরমারটা আমরা কেভিএ দিয়ে চিন্তা করি না, আমরা যখন কোন ট্রান্সফরমারের যখন রেটিংস গুলা দেখি আমরা এটার কেভিএ রেটিংটা হিসাব করি, তাই না? তাহলে ট্রান্সফরমার যখন আমরা কেভিএ রেটিংটা জি হিসাব স্যার। করি, তাহলে এটার কেভিএ রেটিং যদি বেড়ে যায় ট্রান্সফরমারের সাইজে বেড়ে যাবে না? আমার যে ট্রান্সফরমার ওটার কি সাইজে বেড়ে যাবে, যদি সাইজ বেড়ে যায় ওটার কস্ট বেড়ে যাবে। তাহলে যদি কন্ডাক্টরের সাইজ বেড়ে যায়, যদি কেভিএ রেটিং বেড়ে যায় এবং যে ট্রান্সফরমারটার যে রেটিং ওটা যদি বেড়ে যায়, তাহলে আমার আরো বড় ট্রান্সফরমার মানে কেন লাগবে, আরো এই তোমার হাই মানে হাই রেটিং এর ট্রান্সফরমার লাগবে। সো ইট উইল ইনক্রিজ দ্য কস্ট সাবসিকুয়েন্টলি, রাইট? এটা আমার যে কস্টটা বাড়াবে, কারণ কারেন্টের পরিমাণ যদি বেড়ে যায়, ওখানে যে কন্ডাক্টর থাকবে ওটার সাইজটা বেড়ে যাবে এবং যে ট্রান্সফরমারটা থাকবে ওটার যে রেটিং ওটা বেড়ে যাবে। তাহলে ওভারঅল আমরা বলতে পারি এখানে কস্ট গুলো বেড়ে যাবে। এরপর লসটা বেড়ে যেতে পারে, তাই না? আই স্কোয়ার আর লসটা কি হবে এখানে ইনক্রিজ হবে। এখানে দেখো আই স্কোয়ার আর লস, আই স্কোয়ার আর লসটা কি এখানে বেড়ে যাবে। আই এর মান যদি বেড়ে যায় তাহলে আই স্কোয়ার আর লসটা এখানে বেড়ে যাবে। লস যদি বেড়ে যায় এফিসিয়েন্সি বাড়বে না কমবে? এফিসিয়েন্সি কমবে। এফিসিয়েন্সি কমবে স্যার। আচ্ছা, এরপর আসো ভোল্টেজ রেগুলেশন। ওকে, যদি আমাদের যে ইয়াটা মানে পাওয়ার ফ্যাক্টরটা যদি লো হয়, ভোল্টেজ রেগুলেশনের ইকুয়েশন আমরা সবাই জানি, ইকুয়েশনটা ফলো করলে আমরা বুঝবো ইট উইল রিডিউস দ্য ভোল্টেজ রেগুলেশন, অর্থাৎ এটার ভোল্টেজ রেগুলেশনটা বেড়ে যাবে। ভোল্টেজ রেগুলেশন যদি বেড়ে যায় তাহলে কি ভালো না খারাপ, কি মনে হয় তোমাদের কাছে? স্যার বাড়লে খারাপ, কমলে ভালো। আচ্ছা, কেন না স্যার বাড়লে কি বলো, বাড়লে কি বলো? যদি আমাদের যে ইয়াটা মানে এই পাওয়ার ফ্যাক্টরটা যদি ল্যাগিং হয়, দ্যাট মিনস লসটা বেড়ে যাবে, তাই না? লসটা যদি বেড়ে যায় আউটপুটের ভোল্টেজটা আমরা কম পাবো। আউটপুটের ভোল্টেজটা যদি কম পাই তাহলে এটা কি ভালো নাকি খারাপ? আমাদের সাপ্লাই ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজ যদি কমে যায় তাহলে এটা সিস্টেমের জন্য ভালো না খারাপ? খারাপ স্যার। যদি যদি আউটপুটটা যদি আমরা কম পাই, দ্যাট মিনস দ্য রেগুলেশন ইজ মিনিমাম অর ম্যাক্সিমাম, অর্থাৎ এটা কি বেশি না কম? একটু চিন্তা করে মানে কি বলতো, মিনিমাম। মিনিমাম অর্থাৎ ভোল্টেজ কম হ্যাঁ কম হবে ভালো। ভোল্টেজ রেগুলেশনটা বেশি হবে না আউটপুটটা যদি আমি কম পাই? জি স্যার। অর্থাৎ ওটা আমার এই মানে এক্সিস্টিং যে মানে সিস্টেম আছে ওটার জন্য ভোল্টেজ রেগুলেশনটা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে হতে হবে, যেন এর চেয়ে বেশি না হয়। আচ্ছা, এরপর বলা আছে রিডিউস দ্য হ্যান্ডলিং ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম। তাহলে এতক্ষণ যে এক্সপ্লেনেশন গুলো আছে সেই এক্সপ্লেনেশন দিয়ে আমরা এই টার্মটা ইজিলি বের করতে পারি। আমরা এখানে রিয়েক্টিভ কম্পোনেন্ট আছে which will reduce the power. ওকে, সো এটা আমার টোটাল যে সিস্টেম আছে সেটার ও যে পাওয়ারটা আউটপুট দেওয়ার কথা, লস যদি মানে মানে বেড়ে যায় তাহলে সেই আউটপুটটা আমরা পাবো না। আচ্ছা, তাহলে এই যে লো পাওয়ার ফ্যাক্টর আমরা বলতেছি এগুলোর কি কারণ হইতে পারে? অনেকগুলো কারণ। যদি আমরা মানে আমরা এর আগের যে এক্সপ্লেনেশন গুলো চিন্তা করে নিলে আমরা এখানে বলতে পারি যদি ল্যাগিং লোড যদি অ্যাড থাকে, আমাদের যে সিস্টেম আছে ওখানে যদি ল্যাগিং লোডের পরিমাণ যদি বেশি হয় তাহলে লো পাওয়ার ফ্যাক্টর হইতে পারে না? আমাদের পাওয়ার ফ্যাক্টর কমার যে কারণগুলো আছে ওখানে কিন্তু ল্যাগিং লোডটা কিন্তু একটা ফ্যাক্টর। তাহলে লোড যদি বেশি, ল্যাগিং লোড যদি অ্যাড থাকে তা আমাদের সিস্টেমের যে পাওয়ার ফ্যাক্টর সেটা কম হইতে পারে। আর এটা ইন্ডাকটিভ লোড বেশি থাকলে হ্যাঁ, এই যে উপরের লাইনে লেখা আছে মোস্ট অফ দ্য এসি মোটরস, আমরা যে মোটরগুলো ইউজ করি সেগুলো কিন্তু ইন্ডাকশন টাইপ হুইচ হ্যাভ লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, না? তাহলে আমাদের লোডের যে মানে মানে পাওয়ার ফ্যাক্টর যদি সেটা কমে যায় আমাদের টোটাল যে সিস্টেম আছে ওটারও কি পাওয়ার ফ্যাক্টরটা কমে যেতে পারে।
আর এখানে এই লোড গুলা যদি অ্যাড থাকে, আর্ক ল্যাম্প হইতে পারে, ইলেকট্রিক ডিসচার্জ ল্যাম্প, ইন্ডাস্ট্রিয়াল হিটিং ফার্নেস, এগুলোর সাথে যখন অ্যাড থাকে তখন এটা কম যেতে পারে। আচ্ছা, এবার লোড যদি ভেরি হয়, হ্যাঁ, ধরো সাপোজ ডিউরিং দ্য মর্নিং এ একরকম, ইভিনিং এ একরকম, ওকে, কিন্তু যখন যে লোড যখন কম থাকবে তখন সাপ্লাই ভোল্টেজ যদি বেশি হয়ে যায়, ওই সময় পাওয়ার ফ্যাক্টরটা আমার এখানে কমে যাবে। ওকে, তাহলে এইসব কারণে আমার এখানে এই পাওয়ার ফ্যাক্টরটা কমতে পারে। তাহলে এগুলার ইমপ্রুভের উপায় কি? আমরা একটু আগে বললাম এখানে 3টা উপায় ছিল। এখানে খেয়াল করো 3টা উপায়। ওকে, এখানে যে ফিগার গুলো আছে, এগুলো এরপরে আছে নাম, আমরা ওখানে যাই। এই যে ইকুইপমেন্ট গুলা মানে এখানে আছে। এট ফার্স্ট বলা হয়েছে স্ট্যাটিক ক্যাপাসিটর, এরপরে বলা হয়েছিল সিনক্রোনাস কন্ডেন্সার, দিস ইজ লিডিং, এরপরে বলা হয়েছে ফেজ অ্যাডভান্সার। তাহলে আমরা যদি এভাবে কোনো ক্যাপাসিটর ব্যাংক ইউজ করি, থ্রি ফেজ কোনো লোডের সাথে যেগুলা ল্যাগিং, ওটার সাথে যদি আমরা এভাবে একটা ক্যাপাসিটর ব্যাংক ওয়াই কানেক্টেড হইতে পারে অথবা ডেল কানেক্টেড হইতে পারে, যদি আমরা এভাবে অ্যাড করি, ইট ক্যান ইমপ্রুভ দ্য পাওয়ার ফ্যাক্টর। কারণ আমরা জানি এই ধরনের ক্যাপাসিটর ব্যাংক গুলা ইট ক্যান, কারণ এই মানে মানে এগুলি যেহেতু leading, অ্যাসথেটিক ক্যাপাসিটর বলতে কি বোঝায়? আচ্ছা আসতেছি। তাহলে এই ধরনের এই মানে এই ক্যাপাসিটর ব্যাংক গুলা, দিস ইজ দ্য লিডিং, ওকে, ইজ আই লিডস, ওই জন্য এটার যে পাওয়ার ফ্যাক্টরটা এটা ইমপ্রুভ হয়। এখন একজনে বললো হোয়াট ইজ স্ট্যাটিক ক্যাপাসিটর, এইটাই কেউ জানো? হোয়াট ইজ স্ট্যাটিক ক্যাপাসিটর, মানে একটু কেউ একজন একটু বলো যদি কার জানা থাকে। এখানে প্রায় তোমরা আছো কয়জন? প্রায় 36 স্টুডেন্ট আছো। আমাকে একজনে বলো হোয়াট ডাজ ইট মিন বাই স্ট্যাটিক ক্যাপাসিটর। কি পারবে না? স্ট্যাটিক ক্যাপাসিটর, যে ক্যাপাসিটর গুলা আমরা জানি অ্যাজ ইউজুয়াল হুইচ লিডস দ্য কারেন্ট, অর্থাৎ আই লিডস বি না, যেসব ক্যাপাসিটরে আই লিডস বি, আমরা এই ধরনের সব ধরনের ক্যাপাসিটরকে আমরা স্ট্যাটিক ক্যাপাসিটর বলতে পারি। ওকে, অর্থাৎ যে ক্যাপাসিটর ব্যাংকের মাধ্যমে, যে ক্যাপাসিটর ব্যাংকের মাধ্যমে, এটা ব্যাংক হইতে পারে বা একটা সিঙ্গেল মানে হইতে পারে, এটার মাধ্যমে যখন উই ইমপ্রুভ দ্য পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ আই লিড বি, অর্থাৎ আইটা যেখানে বি কে লিড করবে, এই সবগুলা ক্যাপাসিটরকে আমরা স্ট্যাটিক ক্যাপাসিটর হিসেবে বলতে পারবো। ওই জন্য এটাকে শুধু স্ট্যাটিক ক্যাপাসিটর হিসেবে না বলে আমরা এটাকে ক্যাপাসিটর ব্যাংক হিসেবেও বলতে পারি। এখন কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর আসো সিনক্রোনাস কন্ডেন্সার। এটার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। স্যার ক্যাপাসিটর গুলো স্যার একটাতে স্যার ওয়াই কানেকশন, একটা ডেল কানেকশন, এটাকে স্যার যখন আমার লাইনটা ডেল কানেকশন থাকবে তখন ডেল, আর যখন ওয়াই কানেকশন থাকবে তখন ওয়াই। না, তোমার লোড কিন্তু দুইভাবে হইতে পারে না, ওয়াই হইতে পারে, ডেল হইতে পারে। লোডের উপর ভিত্তি করে কানেকশনটা ডিপেন্ড করবে। জি স্যার। তাহলে এটার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, একটু দেখে নিন। এরপর আছে দেখো সিনক্রোনাস কন্ডেন্সার। তাহলে একইভাবে এই যে থ্রি ফেজ যে মানে লোড আছে, আমরা এটার সাথে সিনক্রোনাস কন্ডেন্সার আমরা অ্যাড করতে পারি। এখন তাহলে মূল কোয়েশ্চেন হবে হোয়াট ইজ সিনক্রোনাস কন্ডেন্সার। সিনক্রোনাস মোটর, একটা সিনক্রোনাস মোটর যখন ওভার এক্সাইটেড থাকবে, একটা সিনক্রোনাস মোটর ইন কন্ডিশন
একটা সিনক্রোনাস মোটর যখন ওভার এক্সাইটেড থাকবে ইট উইল টেক দ্য লিডিং কারেন্ট। কারেন্ট যদি লিডিং হয় ইট উইল অ্যাক্ট অ্যাজ দ্য ক্যাপাসিটর, রাইট? তাহলে একটা সিনক্রোনাস মোটর যখন ওভার এক্সাইটেড থাকবে তাহলে এটা যে মূল যে কন্ডিশন হচ্ছে কি এটা ওভার এক্সাইটেড হইতে হবে, and at that time it will take the leading current. যখন লিডিং কারেন্ট নিবে we can treat it as the capacitor. তাহলে একটা ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর যখন নো লোডে থাকবে, একটা ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর যখন নো লোডে থাকবে তখন সে লিডিং কারেন্টটা নিবে। ওই সময় আমরা এটাকে কি বলতে পারবো? সিনক্রোনাস কন্ডেন্সার। তাহলে এই অ্যারেঞ্জমেন্টে আমরা যদি এটাকে সাজাই তখন আমরা চাইলে এটাকে যে ইয়াটা মানে পাওয়ার ফ্যাক্টরটা আমরা ইমপ্রুভ করতে পারবো। এটারও সেম ওয়ে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, একটু দেখে নিও। তারপর আছে ফেজ অ্যাডভান্সার। আচ্ছা, ফেজ অ্যাডভান্সারটা কি? আচ্ছা, if the exciting ampere turns can be provided from some other AC source then the stator winding will be relieved. আমরা যদি কোনো একটা এক্সটার্নাল এসি সোর্স থেকে যদি আমরা স্টেটর উইন্ডিং কে এক্সাইট করতে পারি, যদি কোনো বললাম এক্সটার্নাল কোনো এসি সোর্স থেকে, এখানে বলা আছে ক্যান বি প্রোভাইডেড ফ্রম সাম আদার মানে এসি সোর্স, আমরা যদি এক্সটার্নাল কোনো সোর্স হতে স্টেটর উইন্ডিং যেটা থাকবে আমরা যদি এক্সাইট করতে পারি দেন উই ক্যান টেক ইট অ্যাজ এ এসি এক্সাইটার। আমরা এটাকে এসি এক্সাইটার বলতে পারি। এই এসি এক্সাইটার এটা বলার কারণ কি, আমরা যদি কিছু এসি সোর্স দিই ইট উইল টেক সাম লিডিং এসি কারেন্ট, সো ইট উইল ইমপ্রুভ দ্য পাওয়ার ফ্যাক্টর। তাহলে এইভাবে ফেজ অ্যাডভান্সার ইউজ করে এই যে আমরা একটা এক্সটার্নাল এসি সোর্স থেকে আমাদের স্টেটর উইন্ডিং কে এক্সাইট করব, দিস ইজ কল্ড দ্য মানে আমরা এটাকে বলবো এসি এক্সাইটেশন। ইন টার্মস আমরা এটাকে বলতে পারি ফেজ অ্যাডভান্সার। ইট মিনস আমাদের যে মোটরটা অথবা আমাদের যে ইকুইপমেন্টটা আছে সেটার যে পাওয়ার ফ্যাক্টরটা টোটাল যে মানে যে সিস্টেমটা আছে ওটার পাওয়ার ফ্যাক্টরটা চাইলে আমরা ইমপ্রুভ করতে পারি। তাহলে এটার ডিসঅ্যাডভান্টেজ আমরা এখান থেকে বলতে পারি যে এখানে একটা এক্সটার্নাল এসি সোর্সের প্রয়োজন হয় না, যেটা কিন্তু অন্যদের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে না, তাই না? এখানে সংজ্ঞা থেকে কিন্তু এটা বলতে পারে, এখানে বলা আছে ফ্রম সাম আদার এক্সটার্নাল এসি সোর্স। তাহলে এটা হচ্ছে এটার ডিসঅ্যাডভান্টেজ যে এখানে একটা এক্সটার্নাল এসি সোর্সের প্রয়োজন হয়। ওকে, এদেরকে এখানে কিছু কথা আছে লেখা আছে। ওকে, এখানে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো একটু দেখে নিও আর কি। আচ্ছা, এগুলার আপাতত প্রয়োজন নেই। এখানে ক্যালকুলেশনটা পাওয়ার ট্রায়াঙ্গেল, এখানে কিছু ম্যাথস আছে, ম্যাথস গুলো একটু দেখবা, ম্যাথস গুলো একটু লিখে রাখতে পারো। এক্সাম্পল 6.1, 6.2, তারপর হচ্ছে একদম 6. এই ম্যাথটা তোমাদের মানে ম্যাথটা বিভিন্ন পরীক্ষা বিভিন্ন জবের এক্সামে কিন্তু আসে, মানে এই টাইপের ম্যাথ গুলা মানে ওগুলো বিভিন্ন জবের পরীক্ষা আসে। তাহলে 6.1, 2, 3, 4, 5, তাহলে 6.1 থেকে 5 বললাম না, 6.6 সরি মানে 8টা একটু দেখো, 6.8, হোল্ড করা হয়েছে। আচ্ছা, যদি পাওয়ার ফ্যাক্টরটা কম থাকে আমাদের কি সমস্যা হয়? আমরা ইলেকট্রিসিটি চার্জটা পে করি না, আমরা তো কনজিউমারের লাভ হয় আর কনজিউমারের লাভ হয়, আমাদের লাভ পাওয়ারটা কম হয়। দেখায়, ওর পে কম করতে হয়।
ব্যয় কম করা লাগে। স্যার মেশিনের কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করলে। আমার ইম্পর্টেন্সটা কি, যদি কম হয় মানে আমরা যে ইমপ্রুভ করি, ইমপ্রুভ না করে যদি আমি এভাবে রেখে দিই তাহলে আমাদের কোনো সমস্যা হয়? স্যার কারেন্টের পরিমাণ বাড়ে যাবে গা, স্যার মনে করেন যদি 0.6 হয়, এটা গরম হয়ে যাবে গা স্যার। 0.8 থেকে হ্যাঁ হ্যাঁ বলো। স্যার গরম হয়ে গেলে মেশিনটা স্যার ইয়ে হয়ে যাবে, আপনার ইন্ডাকশন কয়েল গরম হয়ে মেশিনের যেটা স্যার কার্যকারিতা ওইটার পরিমাণ কমে যাবে। কোন মেশিন? স্যার মোটর বা জেনারেটর বা স্যার ইন্ডাকশন ওই ক্রেনের মোটর গুলো স্যার যেগুলা স্যার ইলেকট্রিসিটি দ্বারা পরিচালিত হয়। আচ্ছা, যদি পাওয়ার ফ্যাক্টরটা কমে আমাদের বিল কি কমবে না বাড়বে? স্যার কমবে, স্যার বিল কমবে, স্যার বিল কমবে, স্যার বিল কমবে। স্যার কনজিউমারের লাভ, কিন্তু স্যার যারা ডিস্ট্রিবিউটর অর্থাৎ স্যার যারা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ওদের লস স্যার। বিল কমবে তোমার মানে এটা বলার পিছনে যুক্তি কি? স্যার আমি বলি স্যার, আমরা যখন তখন স্যার পাওয়ার ফ্যাক্টর একটা, স্যার আমি বলি স্যার, স্যার আমরা যখন স্যার বিদ্যুৎ কনজিউম করি তখন আমাদের ওখানে পাওয়ার ফ্যাক্টর মানটা গুণ করতে হয়। যেমন স্যার আমার 25 ধরেন 25,000 যখন আমি পাওয়ার ফ্যাক্টর হিসেবে 0.8 গুণ করি তখন আমার মানটা আসে স্যার 20, কিন্তু যখন আমি পাওয়ার ফ্যাক্টর কমে যাওয়ার কারণে 25,000 যখন আমি 0.6 গুণ করি তখন আমার মানটা আসে 15। তাহলে স্যার আমার 15 ওয়াট না 20 থেকে 15 ওয়াট কমে গেলে স্যার আমার টাকাটা কমে যাচ্ছে 20 ওয়াট হচ্ছে স্যার সেম টাকা না, আমার কনজিউমারের ওয়াটটা কমে যাচ্ছে। এরপরে আর কেউ যারা জেনারেশন করে মানে পিডিবি তারা পর্যাপ্ত টাকাটা পায় না। মনে করেন স্যার জেনারেশন যদি 25 কেভিএ পাওয়ার উৎপন্ন হয়, কিন্তু আমার ইয়াতে আসতেছে স্যার ইন্ডাস্ট্রিতে আসতেছে 18 কিলোওয়াটের মতো। হ্যাঁ, বাকিটা তো স্যার লস হয়ে গেছে। ওই বাকিটার টাকা আপনার যে জেনারেশন সে পাইতেছে না। এই লসটাকে কমানোর জন্য আর মানে একটা প্রফিটের জন্য আসার জন্য স্যার পারফেক্ট একটা ইমপ্রুভমেন্ট করতে হয়। আচ্ছা, এখানে এই লাইনটা একটু পড়ো তো, এতটুকু পর্যন্ত একটু পড়ো তো। এখানে কি লেখা আছে? একজনে বলো এখানে কি লেখা আছে? এখানে এই লাইনটা কি, ইফ দ্য কনজিউমার ইমপ্রুভ দ্য পাওয়ার ফ্যাক্টর, মানে এখান থেকে পড়ো, মানে শুধু এই হাইলাইটেড অংশটা বন্ধ। স্যার আমরা কি স্যার কেভিএ ইউজ করি, আমরা স্যার ওয়াটটা ইউজ করি না স্যার? ওয়াট কি স্যার কেভিএ হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এটা এবং কেভিএ এবং কিলোওয়াটের মধ্যে তো একটা সম্পর্ক আছে না? জি স্যার। স্যার আমরা জানি তো স্যার 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট দ্বারা হয়। জি স্যার, আমরা স্যার ইউনিট হিসাব করি না, ইউনিট তো স্যার ইউনিটে বিলটা পে করি। ঠিক আছে, আমি বললি আমরা তাহলে কেভিএটাকে তুমি কিলোওয়াটে আগে নাও, আমরা কিলোওয়াট ইউনিটেতে তো আমরা বিল পে করি, তাই না? জি স্যার। আমাদের বিওটি বলে, বোর্ড অফ ট্রেড ইউনিট না, বিওটি বলে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে কেভিএটাকে তুমি কিলোওয়াটে নাও, কিলোওয়াট এবং কেভিএ এর মধ্যে তাহলে সম্পর্কটা কি? স্যার কস পাই আনতে হবে। কস কিভাবে আনবো? কিলোওয়াট কস পাই আনলে পাওয়ার ফ্যাক্টর কম হলে কিলোওয়াটটা কম হবে। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর যদি কম হয় কিলোওয়াটটা কম। আচ্ছা, ইকুয়েশনটা কি একটু বলো? কম হবে। কিলোওয়াট এবং কেভিএ এই মানে এই দুটোর মধ্যে ইকুয়েশন। স্যার কিলোওয়াট সমান কেভিএ ইনটু পাওয়ার ফ্যাক্টর। cos phi কিলোওয়াট সমান কেভিএ ইনটু cos phi। কেভিএ ইনটু পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এরপরে কেভিএ ইনটু পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ তাহলে cos phi এর মান যদি বাড়ে কিলোওয়াটটা
বাড়বে না, পারবে এর মান বাড়লে কিলোওয়াটটা আবার তাহলে জি, স্যার। কেভিএ ইকুয়ালস টু হচ্ছে কি কিলোওয়াট ডিভাইড বাই cos phi কস পাই। আচ্ছা, তাহলে কিলোওয়াট যখন আমরা চিন্তা করব, কিলোওয়াট, ওকে, কিলোওয়াট যখন আমরা জি, স্যার। চিন্তা করব, তাহলে পাওয়ার ফ্যাক্টরটা যদি কমে যায়, we will get the এই হায়ার কেভিএ পাওয়ার, রাইট? আমরা পাওয়ারটা কিন্তু কম পাবো, আমরা পাওয়ারটা জি, কম স্যার। পাবো না, পাওয়ারটা যদি কম কম আসে পাবো। মিটারে কিন্তু জি, স্যার। কি বিলো কম উঠবে। আচ্ছা, তাহলে আমাদের এক্সিস্টিং স্যার। যে লোড থাকবে, সাপোজ আমাদের এক্সিস্টিং যে লোড থাকবে, তাহলে আমার এখানে যে পাওয়ারটা আসার কথা, সেই পাওয়ারটা যদি না আসে, আমার লোডের ডিমান্ড কি মিটবে? না স্যার, সব লোড তো জ্বালানো সম্ভব হবে না। আচ্ছা, সব লোড জানানো সম্ভব, এটা একটা ড্রব্যাক না, এটা আমাদের এন্ডে আমাদের জন্য একটা ড্রব্যাক, মানে এতটুকু ক্লিয়ার? জি, স্যার। আচ্ছা, এখন হচ্ছে কিলো ভোল্ট এম্পিয়ার, অর্থাৎ মানে 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 আমরা KVA যে পাওয়ারটা পাই, উই গেট দ্য পাওয়ার ফ্রম দ্য ট্রান্সফরমার, রাইট? জি স্যার আমাদের এখানে স্যার। পাওয়ার গুলো কি এক ট্রান্সফরমারের মাধ্যমে মানে এখানে আসে। তাহলে পাওয়ার ফ্যাক্টরটা যদি কমে যায়, ট্রান্সফরমারটা সাইজটা কি বেড়ে যায় না কমে যায়? যে পাওয়ার ফ্যাক্টর কমে যায়, আমার কেভিএ রেটিংটা কি বেড়ে যায় নাকি কমে যায়? বেড়ে যায় স্যার। কেভিএ যদি বেড়ে যায়, কস্টটা বাড়বে নাকি কমবে? স্যার এই পাওয়ার ফ্যাক্টর বাড়ে গেলে লস বাড়ে যাবে। তুমি আমার কথা বুঝে নাই মনে হয়, না? আমি বলছি পাওয়ার ফ্যাক্টর যদি কমে স্যার। যায়, পাওয়ার ফ্যাক্টর যদি কমে যায়, জি, কেভিএ স্যার। রেটিংটা বাড়বে নাকি কমবে? বিকজ উই গেট দ্য পাওয়ার ফ্রম দ্য ট্রান্সফরমার, বাড়বে। স্যার বাড়বে স্যার KVA রেটিং ট্রান্সফরমারের সাইজ যদি বেড়ে যায়, কেভিএ রেটিংটা যদি বেড়ে যায়, কেভিএ রেটিংটা যদি বেড়ে যায়, তাহলে আমাদের কস্টটা বাড়বে নাকি কমবে? স্যার KVA রেটিং বাড়লে কস্টটা বাড়বে না স্যার? পারবে। তাহলে তোমাকে এগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু জিনিসটা আমাদের কাছে এক্সপ্লেন করা লাগবে না, আমরা যদি শুধু ইন জেনারেল এটা বলে দিই হবে? আমাদেরকে জিনিস হয়তো এখানে বইও তোমাদের এখানে আমরা যে বিদ্যুৎ বিলটা পে করি ওটা কি কেভিএ হিসাব করা হয়? না, ওটা তো কিলোওয়াট, বিওটি ইউনিট। তোমরা যখন মিটারে দেখবা ওখানে কিন্তু কিলোওয়াট আওয়ার বলা আছে না, এত কিলোওয়াট আওয়ার। জি স্যার হ্যাঁ, কিলোওয়াট আওয়ারে জি, স্যার। এটা চিন্তা করে, কিলোওয়াট আওয়ার মানে কি তাহলে বলো? KVA cos phi কিলোওয়াট আওয়ার, নট কিলোওয়াট। কিলোওয়াট আওয়ারটা কি? স্যার প্রতি ঘন্টা কি হারে এক বিদ্যুৎ ইউনিট স্যার। স্যার এক ইউনিট স্যার এক ইউনিট এটা আমরা হিসাব করি। ওটাকে আমরা ইন টোটাল যখন এক মাসেরটা অ্যাড করব, তখন আমরা এক মাসের টোটাল যে কিলোওয়াট আওয়ার আমরা ওটা পাবো না। স্যার তাহলে এই আচ্ছা। কিলোওয়াট আওয়ারে আমরা এটাকে হিসাব করি। তাহলে তুমি যখন বিলে এই আসবে এই মানে একরকম, আবার যখন তুমি কেভিএ রেটিংটা চিন্তা করবা, অর্থাৎ আমার এখানে যদি বড় ট্রান্সফরমার আদি লাগে, ইট উইল ইনক্রিজ দ্য কস্ট এগেইন দেয়ার, রাইট? আমার ওখানে যে কস্ট ওটা কিন্তু বেড়ে যায়। আবার যদি ট্রান্সফরমারের রেটিং যদি বেড়ে যায়, আমার কিন্তু ডিমান্ড চার্জটা বেড়ে যাবে। জি স্যার। ওকে, অর্থাৎ তোমাকে এখানে কস্ট, লোড সবগুলাই চিন্তা করতে হবে টু এক্সপ্লেইন ফ্রম দা কনজিউমার এন্ড। ওকে, এরপর জেনারেটিং স্টেশন তো মানে মানে এটা মোটামুটি সবার কাছে ক্লিয়ার। তাহলে এটা একটু আগে যা বললা মোটামুটি ওটা ওকে। ওকে, তাহলে ইম্পর্টেন্স ফর বোথ কেস, ফর বোথ মানে কনজিউমার এন্ড দা জেনারেটিং স্টেশন, আমাদের উভয়ের জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর কোনটা? মানে এখানে এটা একটা ইকুয়েশন আছে, হ্যাঁ, কস্ট। আমরা এটা মানে মানে এটার অলরেডি বিভিন্ন ইকুয়েশন ছিল, sin স্কয়ার phi 2 প্লাস cos স্কয়ার phi 2 মানে ইকুয়ালস টু 1। ওখান থেকে cos phi 2 ইকুয়ালস টু হচ্ছে এটা, মানে এটা হচ্ছে মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর ইকুয়েশন।
এটার টোটাল যে ডেরিভেশন মানে লাগবে না, শুধু ইকুয়েশনটা মানে এই এখান থেকে ইকুয়েশন দেখলেই হবে। এখানে এটা কিছু ম্যাথস আছে 6.13 6.14 আপাতত তারগুলা বাদ দাও। ম্যাথ কি বাড়াই দিব আরো? হ্যাঁ ম্যাথ কি বাড়াই দিব আরো? এগুলা বাদ দিই আমরা। থাক, এখানে আসলে মানে এগুলো পড়তে গেলে এখানে অনেক কিছুই আছে, কিন্তু এত কিছু পড়া তো আমাদের পক্ষে মানে আমাদের যে টাইম লিমিট আছে তো সম্ভব না আর কি। এটা তোমাদের যে সিলেবাস আছে ওখানে আসলে খুবই ছোট করে একটু করে মানে এটা বলা আছে, কিন্তু পুরো ইন ডিটেইলস কি কি পড়তে হবে মানে ওগুলো বলা নেই। তো আমাদেরকে মোটামুটি বেসিক জিনিস যদি আমাদেরকে মানে এটা নিয়ে জানতে হয়, তাহলে এই টপিকস গুলো নিয়ে সবার আইডিয়া থাকা লাগবে আর কি। তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর থেকে কি কি দেখলাম, যে কোনো একজনের একটু সামারি করো তো একটু। আব্দুল্লাহ শাকিল পারবা? 191068 একটু সামারি করতে পারবা? আব্দুল্লাহ শাকিল আছো? 181034 181034 আছো তুমি? কে কেউ জিজ্ঞেস করলে সবাই কোথায় হাওয়া হয়ে যায় কেন? 181034 181033 মিন রাকিব আহমেদ আছো? জি স্যার। আচ্ছা একটু সামারি করো তো, মানে আমরা এখান থেকে কি মানে এখান থেকে আমরা কি কি দেখলাম? হুম। 191011 পারবা আলিফ আহমেদ? সালাম আলাইকুম স্যার। স্যার আমি একটু বাইরে থেকে জয়েন দিয়েছি স্যার, কিছু ইনফরমেশন মিসিং হয়েছে স্যার, ক্লিয়ারলি বলতে পারবো না। আচ্ছা 18191084 পারবা? আসসালামু আলাইকুম স্যার, আমি 2টা বাজে জয়েন দিছি তো স্যার, এরপর এগুলো আমি বলতে পারবো। আচ্ছা 191036 পারবা? 191036 স্যার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের উপরে বলতে হবে? না, ইমপ্রুভমেন্টের উপরে না, কি কি টপিকস আমরা মানে এখানে বললাম ওটা একটু বলবে। ওয়ান নাইন ওয়ান জিরো জিরো টু 191002 আরপন দত্ত সম্ভবত। তোমার কেউ নাই? 191040 181084 183066 191009। হ্যাঁ একটু বলতে পারবা? স্যার এখানে আমরা পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে যেটা জানতে পারছি স্যার, মূলত স্যার আমাদের যে বাসা বাড়িতে যে লোড গুলা আছে স্যার, এগুলা যদি পাওয়ার ফ্যাক্টরের মান কমে যায় এগুলার উপর প্রভাব পড়ে, এক্সপ্লেন করা মানে লাগবে না, এগুলা। তুমি যা বলতেছো তোমার আইডি করতে একটু বলো, এক্সপ্লেন করা লাগবে না। তুমি মানে শাহরিয়া নাকি? জি স্যার, 819108 আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কোনো আমাকে কিছু এক্সপ্লেন করা লাগবে না, জাস্ট মূল যে টপিক গুলো একটু বললে হবে, কি কি টপিক নিয়ে মানে এতক্ষণ বলা হয়েছে, শুধু এটা বললে স্যার হবে। মূলত বলা হয়েছিল স্যার, এই আপনার আমাদের কনজিউমারের উপর পাওয়ার ফ্যাক্টর যে প্রভাব পড়ে, মানে পারলে যে পাওয়ার ফ্যাক্টর মান কমলে একটা প্রভাব পড়ে আপনার বিল্ডিং কস্টের জন্য।
আর একটা স্যার হইতেছে জেনারেশনের যে ইয়াটা উৎপন্ন হয়, আপনার যে পাওয়ারটা উৎপন্ন হয় সেটা কনজিউমার পর্যন্ত যাইতে যাইতে এই পাওয়ার ফ্যাক্টরের জন্য এটার উপর একটা প্রভাব পড়ে। আচ্ছা, ঠিক আছে। এখানে আসলে আরো অনেক কিছুই ছিল, আমরা যখন মানে একটু ফার্স্ট থেকে স্টার্ট করি। আচ্ছা থাক, এটা স্যার আমি এক্সপ্লেন করি। জয়েন দিছি তো এই জন্য স্যার। স্যার আমি এক্সপ্লেন করি। আচ্ছা একটু বলো, তুমি হ্যাঁ, আমি টপিক পারবো, গুলো স্যার। বললে হবে, আর কিছু লাগবে না। ঠিক স্যার পাওয়ার ভেক্টর কারেকশন কিভাবে করা যায় তিনটা উপায় ছিল স্যার, স্ট্যাটিক, ক্যাপাসিটর, তারপর স্যার এই কন্ডেন্সার দিয়ে করার কথা ছিল, তারপর আরো একটা অপশন ছিল, তারপর স্যার ভোল্টেজ Phase রেগুলেশনের ব্যাপার ছিল, পাওয়ার ফ্যাক্টর কমলে ভোল্টেজ রেগুলেশন কেমন হয়, বাড়লে ভোল্টেজ রেগুলেশন কেমন হয়। আচ্ছা কখন ঠিক আছে। ক্যাপাসিটর বাড়ানো যায়, কখন পাওয়ার ফ্যাক্টর আর এটা করে লাভটা কি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করে লাভটা কি? ঠিক আছে, মোটামুটি কয়েকজন হলো শুনছো আর কি, এখন বাকিদেরটা পরে চিন্তা করে নিও। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ছিল মোটামুটি আমাদের চ্যাপ্টার 6। স্যার মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টরের সংখ্যাটা কি হবে, মানে আমরা কিভাবে এটা এক্সপ্লেইন করব? আচ্ছা, আমরা একটা ইকুয়েশন দেখাইছিলাম, মানে ওখানে শুধু আমরা সেটার একটা ডিটেইলস মানে ইলাবোরেশন আছে, ওই মানে একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আছে। আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ডিপে যাই না এটার, ওকে। আমরা শুধু ফাইনাল যে ইকুয়েশনটা মানে ওটা দেখি, অর্থাৎ কোন সিস্টেমের জন্য কত পাওয়ার ফ্যাক্টর হলে আমরা ওটার এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হবে, ওকে। ওটা আমরা ডিপ অ্যানালাইসিস জানি, কারণ ওটা বড় একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আছে। শুধু আমরা ফাইনাল ইকুয়েশন দেখতে বলছি। ওটা কি পুরোটা দেখতে চাও, মোস্ট ইকোনমিক্যালটা? জি স্যার। আচ্ছা তাহলে দেখতে পারো, সমস্যা নাই। যদি দেখো তাহলে ওটা ইনপুট হয়ে গেলে সমস্যা নেই। উপরে চলে গেছিলাম। আচ্ছা এটা আছে। আচ্ছা আমাদের এটা মোস্ট ইকোনমিক্যাল হচ্ছে, অর্থাৎ মানে আমাদের মানে এখানে একটা পাওয়ার ফ্যাক্টর কতটুকু ইমপ্রুভ করা উচিত আমাদের, অর্থাৎ আমাদের যে সেভিংসটা, আমাদের এখানে পিএফটা কত পরিমাণে ইমপ্রুভ করলে আমার যে সেভিংসটা ওটা হাই হবে, অর্থাৎ ওর সিস্টেমের এফিসিয়েন্সিটা আমাদের মানে এই ম্যাক্সিমাম হবে, এবং আমার টোটাল নেট অ্যানুয়াল যে সেভিংসটা ওটা ম্যাক্সিমাম হবে। ওটাকে বলা হচ্ছে মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর। ওই জন্য এখানে একটা অ্যানালাইসিস এখানে দেয়া আছে। এখানে পিক লোড, এটা পি কিলোওয়াট, একটা অ্যাজাম্পশন আছে খেয়াল করা। পিক লোড এখানে বলা আছে পি কিলোওয়াটের, যেটার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos phi 1, এবং এটাকে এই রেটে এখানে পার কেভিএতে এই রেটে এটা মানে এটাকে চার্জ করা হয়। এখন আমরা যদি এটাকে ইমপ্রুভ করি তাহলে এখানে কি কেস হতে পারে? আচ্ছা, 2 cos phi 2, এট ফার্স্ট একটু মানে চিন্তা করো, এখানে ও এ এটা হচ্ছে পি এর জন্য ও এ, এখানে phi 1 এটা হচ্ছে ইনিশিয়ালটা হচ্ছে এটা phi 1টা, অর্থাৎ এক্সিস্টিং এ অবস্থায় কেভি 1 এবং কিলোওয়াটের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে phi 1। নাও উই ওয়ান্ট টু ইনক্রিজ, দ্যাট মিনস আমরা যদি ধরি যে আমরা এটাকে phi 2 অ্যাঙ্গেলে আনবো, তাহলে কেভিএ এবং কিলোওয়াটের মধ্যে অ্যাঙ্গেলটা যত কমে ওটা তাহলে অতটা ইমপ্রুভ, তাই না? অ্যাঙ্গেলটা যত কমে এটা অতটা ইমপ্রুভ। তাহলে এই যে কিলো ভোল্ট এম্পিয়ার, এই যে 1, এটা হচ্ছে ফার্স্ট কেজের জন্য কিলো ভোল্ট এম্পিয়ার 1। আমরা যদি এটা ধরি, এরপর ইমপ্রুভ করে যদি আমরা এটাকে কিলো ভোল্ট এম্পিয়ার 2 তে আনতে চাই, দ্যাট মিনস এটা হবে phi 2, এটা হচ্ছে phi 1, এই পুরোটা হচ্ছে কিলো ভার 1, এই পুরোটা হচ্ছে কিলো ভার 2। তাহলে আমাদের এতটুকু মানে এই রিয়েক্টিভ পাওয়ার এখানে কম হলো। আগে ছিল এ বি, আগে ছিল কত? এ বি টোটাল ছিল আমার রিয়েক্টিভ পাওয়ার, না?
ওই সময় আমার অ্যাপারেন্ট পাওয়ার ছিল ও বিটা, বাট ইমপ্রুভের ফলে এই অ্যাঙ্গেলটা কমার ফলে ফাই 1 থেকে কমে ফাই 2 হওয়ার ফলে এটা কমে অর্থাৎ কেবি এ আর 1টা মানে কমে হচ্ছে কেবি এ আর 2, কারণ আমরা জানি রিয়েক্টিভ পাওয়ারটা যত কমে এটার মানে পাওয়ার ফ্যাক্টরটা অতটা ইমপ্রুভ হয়। এটা যদি আরো কমে, যদি এখানে আসে ওই সময় কি এটা আরো ইমপ্রুভ হবে না, এটা যদি আরো কমে ওই সময় কি এটা আরো ইমপ্রুভ হবে। তাহলে আমরা এটাকে যত কমাইতে পারি তার ইমপ্রুভমেন্টটাও অত ইনক্রিজ হবে। আচ্ছা, এখন ইনিশিয়াল অবস্থায় যখন ফাই 1 অ্যাঙ্গেল আছে ওই সময় এটার জন্য মানে এটার জন্য কেবি এ 1 ছিল, তাহলে এটার ইকুয়েশনটা হচ্ছে কি ও এ হচ্ছে ও এ রিপ্রেজেন্ট দ্য একটি পাওয়ার, দ্যাট মিন্স ও এ ডিভাইডেড বাই হচ্ছে cos phi 1। যখন কেবি এ 2 নিব ওই সময় হচ্ছে কি cot মানে cos phi 2। ওকে, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি কেবি এ 1 মাইনাস হচ্ছে কেবি এ 2। তাহলে এতটুকু হচ্ছে আমার সেভিংস না, অর্থাৎ যতটুকু পর্যন্ত কেবি এটা কম লাগতেছে অতটুকু হচ্ছে মানে এই আমাদের সেভিংসটা। কারণ আমরা একটু আগে বলছিলাম কিলোভোল্ট অ্যাম্পিয়ার রেটিং যদি বেড়ে যায় ডিমান্ড চার্জটা বেড়ে যাবে। তাহলে কিলোভোল্ট অ্যাম্পিয়ার যদি কমে যায় তাহলে যতটুকু ডিমান্ড চার্জ কম লাগবে ওটা আমাদের সেভিংস না? জি স্যার। তাহলে ওই জন্য এটা মানে এটা যে সেভিংস হচ্ছে এটা, হ্যাঁ, আর ইনটু কেবি এ 1 মাইনাস কেবি এ 2। তাহলে এখানে ওই মানে মানে এখানে ওই ইকুয়েশন গুলো দিলাম। এরপর ওখান থেকে রিয়েক্টিভ পাওয়ারের জন্য ইকুয়েশন গুলো আসবে তোমার আগের মতোই। এরপর কেবি আর 2 সমান পি টেন ফাই 2। আচ্ছা, এখানে বলতে পারো 10 আসলো কেন? এখানে 10 আসলো কেন? আমরা তো স্যার, এত লম্ব বাই বুঝলাম যে ভূমি। প্রাইম। ভাই ভূমি হিসাব করছে স্যার, ইলেকট্রিক পাওয়ার। হ্যাঁ, তাহলে মানে রিসিভ করছে ওর জন্য পি এন্ড ফাই। তাহলে এটার জন্য রিয়েক্টিভ পাওয়ার কমছে, ইট মিনস হোয়াট, এর যে পাওয়ারটা এটা হচ্ছে লিডিং হইলো। তাহলে লিডিং এই যে এই অংশটা লিডিং এর জন্য, তাহলে মানে একটা হবে কি পি ইন্টু টেন ফাই 1 মাইনাস টেন ফাই 2, অর্থাৎ এতটুকু পরিমাণ আগে ছিল এই পরিমাণ এ বি ছিল, এখন এটা এসি হইলো। তাহলে আমরা বলতে পারি এ বি থেকে এসিটা একটু ইমপ্রুভ হলো না? এ বি মানে হচ্ছে লসটা বেশি জি ছিল, স্যার। ওখান থেকে এসি হলো, ইট মিনস ইটস ইমপ্রুভ। ওই জন্য ইকুয়েশন হচ্ছে পি ইন্টু এটা। তাহলে এখানে নেট অ্যানুয়াল সেভিংস এর ইকুয়েশন আসলে আমাদের এটা এক্সপি ইন্টু এটা। এখানে এই মানে একটাকে এক্স, যে এখানে মনে হয় বানাচ্ছে বললাম, একটাকে এক্স ধরছে, একটাকে এখানে ওয়াই। এরপরে ম্যাক্সিমাম হবে কোন সময়? নেট অ্যানুয়াল সেভিং। আমরা জানি কোন কিছুর ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা তোমরা সম্ভবত ম্যাথও পড়ে আসছো না, গুরুমান, এরপরে মানে জি স্যার, লঘুমান। লঘুমান। হ্যাঁ, তাহলে ফার্স্ট যে ডিফারেন্সিয়েশন যদি ওটা যদি 0 হয় ওই সময় কি এটা ম্যাক্সিমাম Maximum। হবে। তাহলে এখানে এস এর যে ইকুয়েশন আছে ওখানে ডি ডি ফাই 2 দ্বারা আমরা এখানে মানে ফাই 2 কেন? কারণ ফাই 1 টা কমে হয়েছে ফাই 2, ফাই 2 হচ্ছে মেইন ভেরিয়েবল, অর্থাৎ ফাই 1 টা কমে হয়েছে কি ফাই 2, ওই জন্য ডি ডি ফাই 2। তাহলে এটাকে করার পরে ডিফারেন্সিয়েশনের পরে আসলে কি সাইন ফাই 2 ইকুয়ালস টু এটা। তাহলে ওখান থেকে আমাদের ইকুয়েশন আসবে, কারণ আমরা জানি সাইন স্কোয়ার ফাই বাই 2 প্লাস কস স্কোয়ার ফাই বাই 2 মানে ইকুয়ালস টু 1। তাহলে আমরা ওখান থেকে পাবো কস ফাই 2 ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই 2। মানে ইকুয়ালস টু হচ্ছে এটা। অর্থাৎ আমরা যদি সাইন ফাই 2 জানি আমরা ওখান থেকে কস ফাই 2 এখান থেকে ইজিলি বের করতে পারবো, অথবা যে কোনো একটা মান জানলে আমরা ফাই 2 এর অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তাহলে মোস্ট ইকোনমিক্যাল হবে কোনটা? ফাই 2 টা যদি আমরা সিলেক্ট করতে পারি তাহলে ওখান থেকে আমরা cos ফাই 2 করলে আমরা মোস্ট ইকোনমিক্যালটা পেয়ে যাব। ওকে, এতটুকু কি ক্লিয়ার? তাহলে এটাও দেখে নিবা আর কি। তাহলে এটার যে ম্যাথগুলো মানে এই তোমাদের এরপরে আছে 6.13।
আচ্ছা ওটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, যদি ক্লিয়ার না হয় এটা আবার বলতে পারি। ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা তাহলে 6.13 6.14 একটু দেখবো আর কি, 6.15। তাহলে এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত এগুলো নিয়েই। এরপরে যে টপিকসটা আছে চ্যাপ্টার 7 মানে এভাবে ফুললি নাই, বাট আমরা এখান থেকে একটা টপিক শুধু মানে দেখবো, কারণ এটা আমাদের এর পরের যে চ্যাপ্টার গুলো আছে ওগুলোর জন্য কাজে লাগবে। আচ্ছা আমাদের যে সাপ্লাই সিস্টেম, ওখানে দুই ধরনের আমরা বলতে পারি না, একটা ডিসি একটা এসি না, আমাদের কাছে এসি সাপ্লাইও আছে আবার কি ডিসি সাপ্লাইও আছে না। তাহলে আমাদের এই ট্রান্সমিশনটা বলো বা আমাদের এই কোর্সের যে নাম সেটা হচ্ছে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। যদিও মানে একটা ট্রান্সমিশনের অন্য জিনিসগুলো এখানে ইন ডিটেলসে নাই, বাট আমাদের বেসিক জিনিসগুলো একটু জানা থাকা লাগবে। এসি এবং ডিসি ট্রান্সমিশন এই দুইটার মধ্যে পার্থক্য কি, কোনটা ভালো কোনটা খারাপ, আমাকে কেউ একজন একটু বলতে পারবা? বা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডিসিটা ভালো, ডিসিটা ভালো হয়, ডিসি আর ভালো স্যার। কপারটা কম লাগে এসির তুলনায়। কপারটা তারপর কম লাগে। ক্যাপাসিট্যান্স ইন্ডাকট্যান্স, স্যার ওই ক্যাপাসিট্যান্স ইন্ডাকট্যান্স স্ক্রিন ইফেক্টের প্রভাব মুক্ত। আচ্ছা এরপর স্যার লস কম হয়, করোনা জড়িত লস কম হয় আচ্ছা লসটা কম হয়, তাহলে ডিসি ট্রান্সমিশনের ক্ষেত্রে। ডিসিটা ভালো। আচ্ছা আর কেউ কি বলবা যে মানে এসিটা ভালো বা এটার কোনো খারাপ কিছু আছে কিনা, এটার কোনো মানে স্যার এটা সাব স্টেশনে একটু এসি সাব স্টেশনের তুলনায় স্যার খরচ প্রাথমিক খরচটা একটু বেশি। আচ্ছা আরেকটা মেইন কথা একটু স্যার বলো। আমাদের স্যার ডিসি তে মূল সমস্যা হচ্ছে স্যার আমরা ট্রান্সফরমার ইউজ করতে পারি না, কারণ আমার ট্রান্সফরমার এসি তে কাজ করে। জি না স্যার। না মেইন যে কথা আমরা এটা বলবো হচ্ছে আমরা এটাকে স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করতে পারি না। জি স্যার। টোটাল যে মানে আমাদের প্রয়োজন মতো ভোল্টেজটা বাড়াতে কমাতে পারি না। হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা, উই কান্ট স্টেপ আপ। হ্যাঁ স্টেপ ডাউন। ওকে আমরা স্টেপ আপ স্টেপ ডাউনটা স্যার পাই। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে জন্য এসি ব্যবহার করা হয়। হ্যাঁ অর্থাৎ এটার জন্য আমরা এসি ইউজ করি। আচ্ছা তাহলে এসির অ্যাডভান্টেজ তাহলে আমরা একটা পেয়ে গেলাম, উই ক্যান স্টেপ আপ এবং স্টেপ ডাউন। ওকে এবং এটার যে পাওয়ারটা আমরা এটা হাই ভোল্টেজে জেনারেট করতে পারি। পারি। আরেকটা জিনিস হচ্ছে ডিসিতে ফ্রিকোয়েন্সি আছে, নাই স্যার। কিন্তু এসিতে ফ্রিকোয়েন্সি আছে না। জি স্যার। উই ক্যান রেগুলেট দ্য ভ্যালুস রাইট, আমরা কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি। ওকে আচ্ছা একটা শব্দ শুনছো তোমরা ট্যাপিং, তোমরা মেশিন মনে হয় পরে আসছো, ট্যাপিং অথবা ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। জি স্যার। আচ্ছা তাহলে এটা দিয়ে আমরা কি করি? জি স্যার, হ্যাঁ হ্যাঁ প্রয়োজনীয় ভোল্টেজ নিতে পারি স্যার ট্যাপিং করে। অর্থাৎ জি আমরা স্যার, প্রয়োজনীয় ভোল্টেজ বাড়ে বা কমে। প্রয়োজনীয় ভোল্টেজটা আমরা নিতে পারি। বাট এটা ডিসিতে সম্ভব, এটা কিন্তু ডিসিতে সম্ভব না। না। স্যার আমি ডিসি তে ট্রান্সফরমার ইউজ করতেছি না, আমি ট্যাপিং কেমনে করব? আচ্ছা আরেকটা হচ্ছে ডিসিতে তোমার ইন্ডাকটেন্স ইফেক্ট, এরপরে মানে ক্যাপাসিটেন্স ইফেক্ট মানে এগুলো আছে ডিসিতে। নাই স্যার। ডিসিতে এগুলো থাকবে কিন্তু কোথায় নাই। স্যার? তোমরা স্যার ক্যাপাসিটর ওপেন হিসাবে কাজ করবে আর ইন্ডাক্টর শর্ট হিসাবে কাজ করবে। স্কিন এফেক্ট কি তোমরা পড়ছো? স্কিন এফেক্ট? জি স্যার পড়ছি। আচ্ছা স্কিন এফেক্ট কি ডিসিতে আছে? না স্যার। না স্যার এটা মানে এই না স্যার। স্যার ডিসি ফ্রিকোয়েন্সি নাই স্যার। স্যার ডিসি তে কারেন্টটা ওই ডিসিতে skin effect থাকে না। পরিবর্তনশীল না দেখে স্ক্রিন ইফেক্ট হয় না। আচ্ছা তাইলে মানে ডিসিতে যে লসটাও কম হয়, এসিতে আবার কি লসটা বেশি হয়। ওকে তাহলে বেশি। তাহলে both one has some advantage এবং ডিসঅ্যাডভান্টেজ। disadvantage, so we should analyze Disadvantage. both of them. Okay জি স্যার। আচ্ছা আমরা এতক্ষণ ধরে যা বললাম, আচ্ছা এই গেটটার সাথে কি আমরা পরিচিত?
এই ধরনের একটা ফিগার কি আমরা ফার্স্ট ক্লাসে তোমাদেরকে মানে দেখাইছিলাম? মানে একটা জেনারেল একটা জেনারেটিং স্টেশন থেকে একদম কনজিউমার এই ফিগারটা কনজিউমার পর্যন্ত। হ্যাঁ, জি স্যার। ফার্স্ট ইনিশিয়ালি ধরো এখানে 11 কেবি, আমরা এটাকে প্রথমে স্টেপ আপ করলাম 132, দেন স্টেপ ডাউন করে 33, স্টিল না দিস ইজ কল্ড দ্য প্রাইমারি ট্রান্সমিশন, এবং এটাকে বলে কি সেকেন্ডারি ট্রান্সমিশন। এরপরে এটা সাবস্টেশনে আসলো, ওখান থেকে দুইটা স্টেপে যাবে, একটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, এরপরে যাবে কি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন গিয়ে আমাদের কাছে আসবে। তাহলে এটা হচ্ছে একটা ওয়ান লাইন ডায়াগ্রাম। এটাকে কি বলে? একটা সিঙ্গেল ফেজ সিঙ্গেল ডায়াগ্রাম, সিঙ্গেল লাইন অথবা ওয়ান লাইনও বলে এটাকে। ওকে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অথবা ওয়ান লাইন ডায়াগ্রাম। আচ্ছা, এই ডায়াগ্রামটা হচ্ছে বেসিক ডায়াগ্রাম। এগুলা আমাদের এখানে সিস্টেমে এই স্টেপ গুলো ফলো করে জেনারেটিং স্টেশন থেকে কনজিউমার পর্যন্ত এই ডায়াগ্রামটা ফলো করে। তাহলে এখানে দুইটা ট্রান্সমিশন আছে না, একটা প্রাইমারি এরপরে কি একটা সেকেন্ডারি, আবার কি দুইটা ডিস্ট্রিবিউশন আছে না, একটা প্রাইমারি আর একটা কি সেকেন্ডারি। তাহলে এই চারটা স্টেপে জেনারেটিং স্টেশন থেকে কনজিউমার পর্যন্ত আমরা পাওয়ার গুলা পাই। ওকে, ক্লিয়ার? জি স্যার। তাহলে তোমরা বাংলাদেশের জন্য একটা ডায়াগ্রাম আঁকতে পারবা? বাংলাদেশের জন্য তোমরা অনলাইনে খোঁজ দিবা, বাংলাদেশের জন্য এই ভোল্টেজের রেটিং আলা আছে ওগুলা, ওকে, কোনটা কত, তাহলে একটা ডায়াগ্রাম আঁকতে পারবা তো ঠিক একই ওয়েতে? জি স্যার। আচ্ছা, ওকে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে পড়বো, এখানে প্রয়োজন নাই। ডিস্ট্রিবিউটর, হ্যাঁ, এগুলো আমি পরবর্তীতে আসবো। এই যে আমরা এতক্ষণ ধরে ডিসি ট্রান্সমিশন এবং এসি ট্রান্সমিশনের মধ্যে যে পার্থক্যগুলো পড়লাম বা বললাম, এগুলো কিন্তু মানে এখানে আছে। তাহলে আমরা যদি মুখে বলি, আমাদের বই থেকে পড়ার কোনো প্রয়োজন আছে? তুমি যা জানো, তোমার যে বেসিক আছে সেই বেসিক থেকে তুমি কিছু লিখলেই হবে। ওকে, একদম পুরোপুরি ওই মানে হুবহু বইয়ের মতো 1 2 3 4 5 6 মানে হয়তো জিনিসটা এমন না। তাহলে মানে এখানে কিন্তু মোটামুটি সবগুলো আছে। তুমি এখান থেকে তোমার মানে এগুলো ইম্পর্টেন্ট, আমরা তখন ধরে মানে যা যা বললাম ওগুলো হাইলাইট করলেই হবে। হ্যাঁ, এটার অ্যাডভান্টেজ কি? এটা হাই ট্রান্সমিশন মানে ভোল্টেজ মানে একটু দেখবা, মানে একটা জেনারেটিং স্টেশন থেকে যখন প্রাইমারি মানে ট্রান্সমিশন আসলো, ওই সময় আমরা স্টেপ আপ করছিলাম 11 থেকে 132। তাহলে হাই ট্রান্সমিশন ভোল্টেজের কি লাভ বা এটা করার কারণ কি? ওকে, আমার স্যার ট্রান্সফরমার দিয়ে আমি হাই করি স্যার, আমার হাই করলে ভোল্টেজটা বাড়ে, কারেন্টটা কমে, আমার কপার লসটা কারেন্টের উপর ডিপেন্ড করে। কারণ স্যার আই স্কয়ার আর না, জি স্যার আই স্কয়ার আর আমার কারেন্টটা কমে গেলে স্যার লসটা কমে যাচ্ছে। হ্যাঁ, যদি লস কমে, যদি কারেন্টটা কমে, আমার লস কম হয়, আছে সাইজটাও কম বাড়ে, এফিসিয়েন্সি বাড়ে স্যার। ওকে, তাহলে আই ইকুয়ালস হচ্ছে কি p ডিভাইডেড বাই √3b cos phi। তাহলে b যদি বেড়ে যায়, এখানে b যদি বেড়ে যায়, আইটা কি হবে? এখানে কমবে স্যার। কমে যাবে। আবার এখান থেকে বলতে পারো cos phi যদি বেড়ে যায়, তখনই কিন্তু আইটা কমবে না? জি স্যার। তাহলে cos phi বাড়লেও কমবে, আবার b বাড়লেও কি এখানে কমবে। তাহলে বিটা যদি আমরা বাড়াই, দ্যাট মিন্স আই এর মানটা কম। আবার একটু খেয়াল করো, আই স্কোয়ার আর না, আই ইকুয়ালস টু হচ্ছে এটা, তাহলে এখানে যদি ভি বাড়ে এই মানটা কমতেছে না? জি স্যার। ভি বাড়লে কিন্তু এই মানটা মানে কমবে। ওকে, তাহলে আমরা এই ইকুয়েশনটা একটু দেখি, এরিয়া অফ দা ক্রস সেকশন, ভি বাড়লে এর মান কমবে না? আমরা এই ইকুয়েশন থেকে কি জি স্যার, ডিনোমিনেটর বাড়লে ওটা স্যার কমবে। জি এর স্যার। মানটা মানে এখানে কমবে। তাহলে আমরা একইভাবে 3l ইকুয়েশন গুলো দিয়ে আমরা জিনিসটা এক্সপ্লেইন করতে পারি। তাহলে যদি হাই ট্রান্সমিশন থাকে, আমার কি কি অ্যাডভান্টেজ আছে ইকুয়েশন গুলো দিয়ে আমরা বলতে পারবো না? জি স্যার। স্যার ওকে, স্যার এখানে স্যার একটা জিনিস স্যার বুঝি না স্যার, প্লিজ নামবেন। হ্যাঁ বলো। স্যার একটু নিচে নিচে নিচে, এটা না স্যার, আরো নিচে, আচ্ছা, এখানে আরো নিচে স্যার। এখানে স্যার তিনটা অ্যাডভান্টেজের মধ্যে একটা, জি স্যার 3 নম্বরটা স্যার।
আচ্ছা আচ্ছা আমি মানে এখনো তো ওখানে মানে এই তোমার আসি নাই, তাহলে মানে আচ্ছা। একটা করে যাই। ওকে, আচ্ছা তাহলে এখানে 2 নাম্বারটা হচ্ছে কি ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি সমান আমরা কি জানি, আউটপুট বাই By ইনপুট। আউটপুট বাই ইনপুট। আউটপুট কোন সময় বেশি হবে? লসটা যদি কম হয়। লসটা যদি লস বেশি কম হয়, হলে লসটা যদি বেশি হয় আউটপুটটা কি হবে এখানে? কমে যাবে। কম হবে, আউটপুট যদি কমে যায় এফিসিয়েন্সিটা কি হবে? কমে যাবে। কমে যাবে না? তাহলে ইকুয়েশন থেকেও আমরা এটা বলতে পারি। স্যার এটা স্যার নিচে পাইছি স্যার প্লাস নাকি স্যার মাইনাস কেন হয়েছে স্যার? এটাই স্যার প্রবলেম কোনটা? স্যার। 1 ডিভাইড বাই 1 প্লাস রুট 3 জে পিএল ডিভাইড বাই বি কস পাই স্যার, এটা না পাইছি আমরা ট্রান্সমিশন এফিসিয়েন্সি, আচ্ছা হ্যাঁ, কিন্তু স্যার এখানে আছে যে 1 মাইনাস রুট 3 স্যার। এই জিনিসটা স্যার এটা থেকে এটা কেমনে আসছে স্যার, এটা বুঝিনি স্যার। আচ্ছা একটু বলো এটা না। একটা অনেক বড় ক্যালকুলেশন আছে, এটা অনেক বড় ক্যালকুলেশন আছে, এটা করা হয় না এটা। আচ্ছা একটু বলো না, কি মনে করতে স্যার পারো? এটা একটা অনেক বড় কাজ আছে স্যার, ক্যালকুলেশন আছে, এটা করা হয় না। 1 প্লাস x ইনভার্স 1 করো। 1 প্লাস x, আমরা এটা ফুলটাকে x ধরি, হ্যাঁ। 1 প্লাস x আমাদের মানে মানে এই ধারা আছে না, ধারা তোমরা পড়ে আসছো না ধারা? জি স্যার 1 1 plus প্লাস x x ইনভার্স inverse 1, জি স্যার 1 প্লাস x স্কয়ার প্লাস x 2, জি স্যার হ্যাঁ, x প্লাস x স্কয়ার প্লাস x কিউব, জি স্যার। মানে এভাবে এক্সপ্লেন করবা। 1 প্লাস x ইনভার্স 1 এটা দিয়ে সে ধারাটা আগে একটু লিখবা। ওকে, সেই ধারাটা লিখে x এর জায়গায় এই মানটা বসাবা। 1 প্লাস x প্লাস x স্কয়ার মানে মাইনাস এই ইকুয়েশনটা আছে, ওটা দিলে ওটা করার পরে আমাদের এই ইকুয়েশনটা আসবে। স্যার ওখানে স্যার আমার আরো স্যার, ওখানে স্যার আমার আরো আছে স্যার। তাহলে স্যার আমি যদি রুট 3 জে পিএল ওটাকে স্যার x ধরি স্যার, আমার ওই দ্বারা হিসাবে 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস x, এইভাবে স্যার আসলে স্যার আমার দ্বারাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার বাকিগুলো স্যার বাদ দিব কেন? আচ্ছা আচ্ছা বাকিগুলো আমরা কেন বাদ দিব? আমাদের ভেরিয়েশনটা যত কম হবে, আমাদের মূল যে ভেরিয়েশন আছে, আচ্ছা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল আলে দেই এখানে। সাপোজ 100 মাইনাস 50, দিস এ লার্জ ভেরিয়েশন না? জি স্যার। এরপরে যদি আমরা করি প্লাস 0.00001, মানে এটা কি খুব ছোট জি স্যার বুঝছি স্যার। বাকিগুলো স্যার আমার স্কয়ার আকারে আসছে জন্য স্যার আরো ছোট হয়ে যাবে। ভ্যালুগুলো কিন্তু অনেক স্যার বাদ দিতে হয়। জি স্যার বাকিগুলো আমার স্কয়ার x কিউব x টু দি পাওয়ার 4 আকারে আসে, যার কারণে আরো কমে যাচ্ছে। অনেক কমে যায়। জি স্যার বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপর হচ্ছে লাইন ড্রপ। তাহলে একইভাবে আমরা জানি মানে ইকুয়েশন থেকে b এর মানটা বাড়লে এখানে ড্রপটা কি হবে, এখানে অনেক কম হবে। ওকে, তাহলে আমরা একইভাবে সবগুলা জিনিস এখানে এক্সপ্লেন করতে পারবো। তাহলে এটার কি লিমিটেশন আছে? আমরা ইউজুয়ালি বলতে পারি যদি বেশি ভোল্টেজ হয় এটার চারপাশে যে ইনসুলেশন আছে ইনসুলেশনটা বেশি লাগবে না? ইনসুলেশনটা যদি বেশি লাগে ওটার যে কস্ট ওটা বেশি কষ্ট বেড়ে যাবে। মানে এগুলো থিওরিটিক্যাল, আমরা কিন্তু এগুলো সবগুলোর ক্ষেত্রে একইভাবে এক্সপ্লেনেশনে আসতে পারি। এরপরে আমার যে ট্রান্সফরমারটা লাগবে যদি বেশি ভোল্টেজ হয়, বেশি বড় ট্রান্সফরমার মানে তোমার মানে আমার লাগবে। এরপরে ওটার যে প্রোটেকশন লাগবে ওটাও বেশি লাগবে না? তাহলে ওখানেও কি যে কস্ট ওটা বাড়বে। জি স্যার। ক্লিয়ার? তাহলে এইভাবেই আর কি মানে মানে এভাবে আমরা বলতে পারি যে এটার অ্যাডভান্টেজ কি এবং এটার ডিসঅ্যাডভান্টেজটা কি। আচ্ছা, ডিসি সিস্টেম এবং এসি সিস্টেমের মধ্যে এগুলা বেসিক জিনিস, এগুলো তোমরা সার্কিটে পড়ে আসছো না? ডিসি এসি মানে মানে এগুলা 2 ওয়্যার সিস্টেম 3 ওয়্যার এগুলো পড়ে আসছো না? এগুলো এখানে ইন ডিসি ডিটেইল 3 ওয়্যার কেন স্যার? ডিসি 3 ওয়্যার সিস্টেম কেমন স্যার? ডিসি 3 ওয়্যার তাই আলো তো এগুলার মানে এক্সপ্লেনেশনে মানে আসতে হবে আর কি। এখানে অনেকগুলা আছে টাইপ, একটা আছে ডিসি 2 ওয়্যার, একটা আছে ডিসি 2 ওয়্যার হেড পয়েন্টার। হ্যাঁ, এগুলার যে এই মানে এই কানেকশন গুলা, হ্যাঁ
এই কানেকশন গুলার যে মানে সাপোজ এট ফার্স্ট যদি আমরা বলি ডিসি মানে 2 এটা কি এখানে মানে এখানে কি কি থাকে? স্যার পজিটিভ নেগেটিভ থাকবে হয়তো, আচ্ছা এখানে থাকবে মানে একটা পজিটিভ আর একটা থাকবে কি মানে নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা আরেকটা এর পরেরটা দেখো ডিসি 2 এর মিড পয়েন্ট আর্থ, এটা মানে কি? স্যার ডিসি পজিটিভ নেগেটিভ Wire. গ্রাউন্ড সম্ভবত। আর্থটা হবে কই? মিড পয়েন্ট। মিড পয়েন্ট বলতে তুমি মানে কি বুঝো? হ্যাঁ বলো। স্যার তাহলে স্যার পজিটিভ একটা ভোল্টেজ এবং নেগেটিভ একটা ভোল্টেজ, ওই দুইটার পার্থক্যের যে মিড পয়েন্ট আছে স্যার, হ্যাঁ ওইটা আর্থ করবে, আর্থিং করবে। অর্থাৎ এটার যে মিড পয়েন্টটা আছে এই মিড পয়েন্টে ওটা আর্থের সাথে একটা মানে কি থাকবে মানে কানেকশন থাকবে। কানেকশন থাকবে। একজনে বললো ডিসি 3 এরটা কি? এই যে পজিটিভ এবং মানে এই স্যার পজিটিভ এই দুইটার মাঝখানে যদি একটা নিউট্রাল থাকে, এই দুইটার মাঝখানে যদি একটা নিউট্রাল থাকে ইটস কল্ড ডিসি 3 ওয়্যার। ওকে, তাহলে 3 ওয়্যারের যে মিনিং ওটা হচ্ছে কি পজিটিভ এবং মানে এই নেগেটিভ আগের মতোই মানে থাকবে, কিন্তু এই দুইটার মাঝখানে একটা নিউট্রাল থাকে। এটার কারণ কি? তাহলে স্যার আমরা পজিটিভ এখন ভোল্টেজ বলবো যখন নাকি- পাবো, হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলো। স্যার পজিটিভ ভোল্টেজ যখন দরকার হবে পজিটিভ ভোল্টেজ নিতে পারবো, যখন নেগেটিভ ভোল্টেজ দরকার হবে যা আচ্ছা Negative. আসুক আমরা তাহলে এগুলার এক্সপ্লেনেশন গুলো আস্তে আস্তে মানে করবো। তাহলে আমরা শুধু মানে ইনিশিয়ালি জানলাম ডিসি 2 এরটা কি, ডিসি এরটা কি। তাহলে মানে এভাবে অ্যাসিড জন্যই মানে আছে এগুলার ইন ডিটেইলস এখান থেকে প্রয়োজন নেই। আমরা এর পরবর্তীতে যখন চ্যাপ্টার 11-এ যাব ওই সময় আমরা মানে এগুলো পড়বো। আপাতত এখান থেকে এগুলার প্রয়োজন নেই, এগুলো আসলে তোমাদের মূল মানে ইয়াতে নাই, কিন্তু শুধু আমি বেসিক জানার জন্য বলছি। স্যার ক্লাস রেকর্ডটা কি স্যার ওই জি সুটের ক্লাসরুমে দিবেন নাকি স্যার আপনি নরমাল যেটা দিয়ে করছিলেন স্যার ওইটা? হ্যাঁ ওই জুমের ইয়াতে গুগল ক্লাসরুমে যে আমাদের মানে আপডেটটা অর্থাৎ এক্সাম জি সুটে দিবেন স্যার? মানে এক্সাম যে হলো মানে এই মানে ওখানে হ্যাঁ স্যার ওখানে দিলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, এগুলোর দরকার নেই আপাতত, আমাদের এই বেসিক জানা থাকলেই হবে। এগুলার একটু এক্সপ্লেনেশন আমরা চ্যাপ্টার 11-এ গিয়ে পড়বো। মানে এখানে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, এতগুলো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আমাদের মানে পড়তে লাগবে না। 3 ফেজ 3 ওয়্যার 3 ফেজ 4 ওয়্যার এগুলোর প্রয়োজন নেই আর কি। তো আজকে কি চ্যাপ্টার 11 আমরা স্টার্ট করব? না স্যার না স্যার ঠিক আছে এতটুকুই থাক। তাহলে আমাদের চ্যাপ্টার মানে আসলে মানে এই চ্যাপ্টারটা সিলেবাস এভাবে ছিল না, বাট এরপর আমরা যেহেতু আমাদের যে কোর্সটা আছে এটা যে নাম অনুসারে আমাদের এই জিনিসগুলো জানা প্রয়োজন, এবং মানে এবং এই চ্যাপ্টারের বেসিকটা আমাদের নেক্সট মানে তোমার অবশ্যই লাগবে, ওই জন্যই বলা। তাহলে আজকে এতটুকুই থাক, আমরা আগামী দিন ডিসি ডিস্ট্রিবিউশন দিয়ে স্টার্ট করবো আর কি। ওকে ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।